যারা আজকের মিটিং এ উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও, অফিস থাকা সত্ত্বেও সারাদিন কাজবাজ করে দেন বিকালবেলা একটু ঘুমাবেন রাতে, তো সেটাকে উপেক্ষা করে আপনাদের মনে হয়েছে যে আমরা একটু আলোচনা করলে হয়তো সবার জন্য বেটার হবে, সেই অনুযায়ী মিটিং এর আয়োজন করা। সো যারা এসেছেন আপনাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ। সো আমরা বলেছিলাম 15 থেকে শুরু করব, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি যাতে সবাই আসার পরে শুরু করতে পারি। সো যারা এসেছেন ইটস এনাফ, সমস্যা নেই। সো আমরা শুরু করতে পারি। আই থিংক আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনি যদি চান যে লেখাটা আরো বড় করে দেখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের রোটেশনটা অফ করে, যদি দেয়া না থাকে তার আপনি সেটাকে রোটেশনটা অন থাকে সেটা অফ করে ফোনটাকে আপনি ল্যান্ডস্কেপে নিতে পারেন। ওকে, আর যদি মনে হয় এভাবে দেখতেছেন তাহলে সমস্যা নেই, অথবা আমরা যেভাবে গ্যালারি থেকে ইমেজটাকে বড় করি সেভাবে আপনি চাইলে এটাকে বড় করে দেখতে পারেন, সমস্যা নেই। সো আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে দেখতে পারেন স্ক্রিনে। সো আই থিংক যারা এখানে আছেন আপনাদের ফোনে আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো নাকি? এনিওয়ান যেখানে দেখা যাচ্ছে। ওকে, সো চ্যাপ্টার 1 আমরা লাস্ট দিন করেছিলাম, সো হয়তো দুই একজন মিসিং ছিলেন। সো সেই অনুযায়ী দেখেন আপনাদের যে অনলাইনের যে পিডিএফটা দেয়া আছে, সেই পিডিএফ এর চ্যাপ্টার 1 এর কন্টেন্টসটা এরকম দেয়া আছে, টেবিল অফ কন্টেন্টস। ওকে, সেগুলো থিওরির জন্য দেওয়া হলো। আপনাদের কাছে বই আছে, যদি কারো কাছে বইটা না থাকে এখনো, জাস্ট আমার সাথে একটা মেইলটা দিবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, সমস্যা নেই। সো এটা ছিল বইয়ের কন্টেন্টস, আর ম্যান যেভাবে বলেছিল সেটা ছিল এরকম যে স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, টাইপস অফ ভেরিয়েবলস, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও লেভেল অফ মেজারমেন্ট। আর তিনটা এক্সারসাইজ ছিল, এক্সারসাইজ অন 4-9। যাদের কাছে বই নেই বা একটু প্রবলেম মনে হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারেন, অর্থাৎ বইতে ম্যাথটা সেম টু সেম এরকম দেওয়া আছে। What is the level of measurement for each of the following variables? Student IQ ratings. সেই কোশ্চেনগুলো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছি। সো একজন বলছিলেন যেগুলো বুঝেননি বা অ্যানসার থাকা সত্ত্বেও বুঝেন নাই, তার জন্য বলা আর কি। সো এক নাম্বারটা এভাবে কোশ্চেন দেওয়া আছে, এভাবে অ্যানসারটার জন্য প্রথমত আমি আলোচনা করেছিলাম যে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও লেভেলটা আসলে কি। এরপর সলিউশনগুলো এভাবে এক্সপ্লেইন করে দেওয়া আছে যে এটা কেন আমরা ইন্টারভ্যালে নিলাম, এই নাম্বারটা, আইকিউ রেটিংটা। সেই এক্সপ্লেনেশনগুলো যদি পড়ে নিলে সমস্যা নেই, আর পরীক্ষার সময় আপনি চাইলে এভাবে অ্যানসার করলেই হবে যে ইন্টারভ্যাল, রেশিও, অর্ডিনাল, নমিনাল, দেন অর্ডিনাল, তারপরটা রেশিও। সো চ্যাপ্টার 1 এর ফোন নাম্বারটা আরো সহজ ছিল, জাস্ট এখান থেকে বের করতে হবে যে কোনটা স্যাম্পল আর কোনটা পপুলেশন। সেটা আমরা সবাই জানি যে পপুলেশন মানে হলো কোন একটা কিছুর সম্পূর্ণটা, সেটা জনসংখ্যা হোক, কোন প্যাকেট হোক। সো এখান থেকে এটা জাস্ট কোশ্চেনগুলো পড়লেই বোঝা যায়। সো এখানে সে অনুযায়ী দেওয়া আছে, এ নাম্বারটা স্যাম্পল, বি নাম্বারটা পপুলেশন, সি নাম্বারটা পপুলেশন, ডি নাম্বারটা স্যাম্পল। আর কোশ্চেন এখানে 9 আর 13 লেখার কারণ হলো যাদের কাছে 13 এডিশনের বইটা আছে তাদের বইয়ের কোশ্চেন নাম্বার 9 আর এক্সারসাইজ 9, বাট যাদের কাছে 15 এডিশন তাদের কাছে এই ম্যাথটা আছে 13 নম্বরে। সো সেটা কোশ্চেনটা এভাবে দেওয়া আছে, এভাবে কোশ্চেন দিয়ে এখানে বক্স দেওয়া আছে, মূলত এই বক্সটার কাজটা ইম্পর্টেন্ট। সো সেই সলিউশনটা এখানে এক্সপ্লেইন করে দেওয়া আছে আপনি কিভাবে করবেন। সো আমি এটা ক্লাস শেষে দিয়ে দেব, এটা পড়লে বুঝতে পারবেন, যেহেতু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। দেন এখানে এই বক্সটা সুন্দর করে কমপ্লিট করা আছে, ডিসক্রিট কেন, কন্টিনিউয়াস কেন, কোয়ালিটেটিভ কেন, কোয়ান্টিটেটিভ কেন। সো এতটুকু ছিল চ্যাপ্টার 1 থেকে এক্সারসাইজ অন 4-9। আর আপনি কি থিওরি পড়বেন সেটাও এখানে উপরে দেওয়া আছে। আজকে আমাদের পড়ার কথা ছিল চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে কন্টেন্টসটা এভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের এত কিছু দরকার না, আমাদের এই থিওরিগুলো দরকার। ফ্রিকোয়েন্সি টেবিল, গ্রাফিক প্রেজেন্টেশন অফ কোয়ালিটেটিভ ডাটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন। আর এখান থেকে টেবিল ছিল 2.2, 2.4, আর সেলফ রিভিউ ছিল 2.1। এক্সারসাইজ ছিল 11, 12, 13, 15, 17, 18, 19, 20।
সো এটা একটু আমরা আজকে ট্রাই করব যে আসলে আমরা বুঝি কিনা। ওকে, সো টেবিল 2.2 আর 2.4 দেখেন, টেবিল 2.2 টা এভাবে দেওয়া ছিল। আই থিংক একত্রে দেখা যাচ্ছে। লেখাটা কি সবার ফোনে মাঝখানে আছে? আই থিংক আছে। আপনি চাইলে জুম করে বড় করে নিতে পারেন আপনার ফোন অনুযায়ী। ঠিক আছে, সেখানে 2.2 এই সফটওয়্যারের একটা এক্সাম্পল দেওয়া ছিল। আপনারা যদি বই দেখেন, বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে বোঝার বা বোঝানোর কিছু আছে? এনিওন? ইকবাল ভাই আছেন, হারুন ভাই আছেন, সাদিয়া আপু আছেন, এজাজুল ভাই আছেন, পারভেজ ভাই আছেন। সো এই যে 2.2 এক্সাম্পলটা নিয়ে আলোচনা করার কিছু আছে? করেন ভাই, করলে একটু পুদিনে ভালো তো হয়। অনেকদিন তো পড়ি নাই আসলে, মানে কি হয়েছে ভুলে গেছি সব। হ্যাঁ, একবার করেন, করলে ভালো হবে। এখানে বলছে continuing and the 6% for bonuses which gives us a total of 95%. Draw a line from the center of the circle to 95. So the slice between 89% and 95% represents the payment of bonuses. অর্থাৎ এখানে এই যে 89 থেকে 95 এটার মধ্যে একটা কি বলে একটা সার্কেল ড্র করতে বলেছে, যাতে এটা বোঝা যায় যে এই যে অংশটুকু আছে এই পেমেন্টটা এটা হলো বোনাস। ওকে, the remainder 5% is for operating expenses এবং এই যে 100% এর জন্য যে বাকি যে 5% ছিল এটা এখানে দেয়া আছে। আপনি যদি একটু দেখেন এই যে এই গ্রাফটা যদি দেখেন, এখানে দেয়া আছে যে বোনাস 6%, এক্সপেন্স হলো 5%, ওকে, প্রাইস 60%, education 29%. So এরকমের দেওয়া ছিল যে because each slice of the piece represents pie represents the relative share of each component, we can easily compare them. এখানে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে the largest expense of the Ohio lottery is for prizes, and that means 60% যেটা দেওয়া আছে এটা হলো সবচেয়ে বেশি, then about 30% of the proceeds is transferred to education. এবার 29, এখানে 30 দেওয়া আছে, এখানে 29 দেওয়া আছে, এটা বইতে এরকমের দেওয়া ছিল। সো দেখেন 29 হলে এখানে 6 হবে, আর এখানে 30 হলে এখানে 5 হবে। এবং অপারেটিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ফর অনলি 5% অফ দ্য প্রসিডস। সো উই ক্যান ইউজ সফটওয়্যার টু কুইকলি ক্রিয়েট আ ভিজুয়ালি appealing and informative pie chart. The following chart using the information in table 2.3 depicts the uses of Ohio lottery expenses between 2009. সেটা আসলে এখান থেকে বেশি কিছু শেখার নেই, এখানে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া আছে একটা কোম্পানির, একটা সফটওয়্যারের, যে তাদের প্রাইজের ক্ষেত্রে কতটুকু, এডুকেশনের জন্য কতটুকু, বোনাসের জন্য কতটুকু, এক্সপেন্সের জন্য কতটুকু। এটাকে বক্সে সুন্দর করে দেওয়া আছে 60%, 29%, 6%, 5%, সব মিলিয়ে 100%। এটা আমরা এসএসসি তে অবশ্যই গ্রাফ এন্ড চার্ট শিখেছি, ঠিক সেরকম একটা নরমালি। এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল, এটা হয়তো দরকার নেই আমাদের। টেবিল 2.4 যদি দেখেন, এই এক্সাম্পলটা আসলে আমি খুব ভালো করে বুঝি নাই, ম্যাডাম এইটার উপর একটা ম্যাথ করে দিয়েছিল। এটা কি ইকবাল ভাই একটু বলতে পারবেন?
এখানে বলছে the না following আমিও তেমন একটা বুঝি নাই। ওকে আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝবো আই থিংক সেলফ রিপোর্ট 2 অন ছিল 2 অন এর অ্যানসার যেভাবে দেওয়া আছে এটা দেখে নেবেন। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 11 নাম্বার যেটা শুরু, আমি 11 নাম্বারটা আমি করেছিলাম। সো এখানে দেখেন, এখানে বলছে Osisol Manufacturing Incorporation produced the following number of units in the last 16 days. সেখানে দেওয়া আছে 25, 26, 22 বার, 27 4 বার, 28 3 বার, হ্যাঁ এভাবে দেওয়া আছে। সেটার আমাদের কি করতে হবে? The information is to be organized into a frequency distribution. এই নাম্বার কোশ্চেনটা ছিল এমন যে হাউ মেনি ক্লাসেস উড ইউ রেকমেন্ড। সো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমি কতগুলো টেবিল করব। সো এখানে দেখেন এখানে সর্বনিম্ন দেওয়া আছে 25 এবং সর্বোচ্চ দেওয়া আছে 31 দেওয়া আছে। তাহলে আমরা 24 থেকে ধরতে পারি নাকি 25 থেকে ধরতে পারি? সো একটু সলিউশনটা যদি দেখেন যে if k is the number of classes and n is the number of the observations, then for class intervals select the smallest k such as 2 এর পাওয়ার k হবে এটা, ওকে, greater than n। সেক্ষেত্রে 2k টা বড় হবে n এর থেকে, তাই তো? সো এখানে in this case n সমান যদি আমরা 16 ধরি তাহলে if k সমান 4 then 2 এর পাওয়ার যদি k থাকে তাহলে আমরা k এর পরিবর্তে 24 ইউজ করতে পারি। 2 টু দি পাওয়ার 16, এটা তো আমি বুঝতেছি না, মানে এটা কি একটু এক্সপ্লেইন করে দিতে পারবেন? এটা খুব সহজ, এটা কঠিন না। ইকবাল ভাই শুনছেন? এনিওন যে কে কথা বলতে পারেন? চন্দা আপু হাই, আমি তো বুঝতেছি না। প্রশ্নটা কি বুঝছেন কিনা? হ্যাঁ, প্রশ্নটা তো বুঝছি। যে উপরে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমি কতগুলো ক্লাস রেকমেন্ডেড করব। কমেন্ট করব। এটা কি 31 ক্লাস রেকমেন্ড করব? সবচেয়ে যে বেশি আছে নাকি কোনটা, কিভাবে কি ফাইন্ড আউট করে? কোন ফর্মুলা আছে? 16 এটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার k হবে। এখানে 2 টু দি পাওয়ার k না জানো 2k লিখছিল। আমি তো ক্লাসে মনে হয় 2 টু দি পাওয়ার k ছিল, মানে 2 এর উপর ছিল না k? হ্যাঁ এখানে তো কম্পিউটারে লেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই সামনে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, পাওয়ারটা কে তো দেয়? সূত্র হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার k গ্রেটার দেন n হইতে হবে। তো আমার n কিন্তু এখানে হচ্ছে 16, মানে এখানে হচ্ছে 16টা অবজারভেশন দেওয়া আছে। তো আপনাকে অবশ্যই k এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এমন আনতে হবে যাতে হচ্ছে মানে 16 থেকে বড় হয়। তো আপনাদের 2 টু দি পাওয়ার 4 হয় তাহলে কিন্তু 16 হয়, তার মানে কি হচ্ছে না, কিন্তু ইকুয়াল হয়েছে। আমার কিন্তু দরকার গ্রেটার দেন। তাহলে আমি হচ্ছে k এর মান হচ্ছে কত নিতে পারি? 4 এর পর যদি আমি 5 নেই তাহলে কিন্তু কত আসে? 32 আসে। এখন কিন্তু সূত্রটা মিলে, মানে গ্রেটার দেন হচ্ছে। তাহলে আমার কি k ধরতে হবে হচ্ছে গিয়ে 5, মানে হচ্ছে গিয়ে 5টা ক্লাস হবে এখানে। অর্থে আপু আপনি আচ্ছা কি এর মানটা যে আপনি 4 ধরছেন, কিভাবে ফার্স্টে 4 ধরছেন? মানে এটা কি জাস্ট অ্যাজাম করে? মানে আপনার কমন আপনার হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা জাস্ট একটা আর কি। আপনি হচ্ছে গিয়ে আচ্ছা আপনার মানে আমি যেখান থেকে বুঝছি, মানে 16 আমার থেকে বেশি হইতে গ্রেটার হবে দ্যান, রেজাল্টটা। হ্যাঁ গ্রেটার দ্যান হ্যাঁ হ্যাঁ করতে হবে, এর জন্য অ্যাজাম করে যেটা ধরে পারি, তাই হ্যাঁ তো? কে মান হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা। এটাই। অর্থাৎ এখানে আমরা টোটাল সংখ্যা এখানে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 এবং টোটাল 16 দেওয়া আছে, তাই তো? হ্যাঁ আমাদের এমন একটা মান ধরতে হবে যেটা 16 এর থেকে বেশি হয়। তো আমরা যদি 4 ধরি সেক্ষেত্রে 16 হয়, তাহলে এটা সমান সমান হয়ে যায়। সেটা থেকে বেশি আছে 5, সো 5 ধরলে কিন্তু 32 হয়ে যায়, যেটা অবশ্যই 16 এর থেকে বেশি হয়। সো সেই অনুযায়ী দ্যাট মিন্স আমরা তাহলে এখানে 5 ধরতে পারি, এটাই आंसर।
রিয়ান ভাই, আমি ওই যে নেট ডিস্টার্বের কারণে শুনি নাই ভালো করে, আরেকবার একটু বলবেন? প্রথমত এই ম্যাথটা, এরকম একটা ম্যাথ আসবে পরীক্ষায়। আসার পর আপনার প্রথম কাজ হলো, যদি এরকম বলে যে হাউ মেনি ক্লাসেস উড ইউ রেকমেন্ড, আপনি কি কয়টা ক্লাস ইন্টারভ্যাল নেবেন, সেক্ষেত্রে আপনাকে এটাকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে টোটাল 16টা আছে। তাহলে এখানে মনে রাখবেন যে এখানে 16টা হলো n, মানে নাম্বার অফ সংখ্যা, মানে নাম্বার। তো আপনাকে এখানে ক্লাস ইন্টারভ্যালটা এভাবে ধরতে হবে যেটা এই সংখ্যার থেকে বড় হতে হবে। সো যদি এখানে আমি 4 ধরি, এখানে একটা সূত্র আছে 2k গ্রেটার দেন n, নাকি? হ্যাঁ। তো সেক্ষেত্রে এই 2 এর পাওয়ার, এটা কিন্তু খাতায় যখন লিখবেন তখন কেটাকে উপরে লিখবেন, ওকে, 2 টু দি পাওয়ার k। সো সেক্ষেত্রে k এর পাওয়ারটা যদি আমরা 4 বসাই, নরমালি যে তাহলে কিন্তু 4 4 এ 16 হয়, বাট যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু 16 ইনটু 2 হয়ে যায়, দ্যাট মিন্স 32 হয়ে যায়। সো এবার কি বুঝতে পেরেছেন যে এখানে 5 কেন নিব? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আরেকটু বেটার হয় যদি আপনি ডি নাম্বারটা আগে দেখেন। যদি আমরা যদি 25 থেকে ধরি, 25 থেকে এখানে দেখেন 1 2 3 4 5টা ক্লাস ইন্টারভ্যাল নিছি না? 5টা, হ্যাঁ। এইটা কিন্তু মূলত এই 1 নাম্বার করে আসছে, এজন্য এখানে 5টা নিয়েছি। সো এই নাম্বার কোশ্চেনটার অ্যানসারটুকু করতে পারবো কিনা আমরা, যে কতগুলো ক্লাস ইন্টারভ্যাল নিব এটা কিভাবে বের করব? হ্যাঁ, এটা পারবো ইনশাআল্লাহ। সবাই কি বুঝছে? বি নাম্বারটা হচ্ছে হোয়াট ক্লাস ইন্টারভ্যাল উড ইউ সাজেস্ট। তো আমরা এখানে কোন ক্লাস ইন্টারভ্যালটাকে সাজেস্ট করব? সেক্ষেত্রে বি নাম্বার অ্যানসারটা দেখেন, if h is the highest observed value and l is the lowest observed value, then for the class interval or class width I select I suggest এরকম। তাহলে আমরা যদি h কে ধরি হাইয়েস্ট এবং l কে ধরি লোয়েস্ট, মনে রাখবেন এখানে এই যে বক্স থেকে, তাহলে এখানে লোয়েস্ট ছিল কত আর হাইয়েস্ট ছিল কত, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, সেক্ষেত্রে এই সূত্রটুকু এতটুকু মুখস্থ করতে হবে। ওকে, h minus l divided k। সো সেই অনুযায়ী এখানে আমাদের কিন্তু h মানে হলো 30, অর্থাৎ বক্সে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে সর্বোচ্চ ছিল 30 এবং সর্বলোয়েস্ট ছিল 25। সো সেই অনুযায়ী দেখেন এখানে 30 minus 25, আর নিচে আমাদের ক্লাস ইন্টারভ্যাল ছিল 5টা, কি সময় আমরা 5 ধরেছি এই নাম্বার থেকে। সো সেই 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 1.2 আসে। সো এবার সেই অনুযায়ী যদি আমরা ডি নাম্বারটা আবার একটু আগে দেখি, যে 24 এর সাথে 1.2 যদি যোগ করেন তাহলে কত হয়? 25.5 or 25.5। সেই বিষয়টা কি বুঝতে পেরেছি? বি নাম্বারটাতে বলা এখানে কিন্তু 1.2 যোগ করে নাই। না 1.2, এখানে তো 1.2 ই আসে রেজাল্ট। বাট যোগ কিন্তু আমরা 1.2 করব না, ইন্টারভ্যাল কিন্তু 1.2 দিয়ে করা যাবে না, কারণ হচ্ছে এটা রাউন্ড ফিগার করে নিতে হয়। তাহলে আপনি এখানে 5টা ক্লাস কিভাবে ভাগ করবেন? আপনি এখানে তো আমরা ইন্টারভ্যাল হচ্ছে বের করব। তো এখন এখানে নিয়মে কিন্তু এটা আপনার এরকম ফ্র্যাকশন আসবে, কিন্তু আপনি ফ্র্যাকশনটাকে হচ্ছে গিয়ে রাউন্ড করে নিতে হবে। যেখানে ওখানে লেখা আছে কিন্তু 1.2 ক্লোজ টু 1.5, এজন্য আমরা হচ্ছে গিয়ে 1.5 করে নিয়েছি। দেখেন 24 থেকে 25.5, আবার 25.5 থেকে 27, হ্যাঁ সবগুলোতে কিন্তু ইন্টারভ্যাল হচ্ছে 1.5। হ্যাঁ, since 1.2 is close to 1.5, অর্থাৎ হ্যাঁ 1.2 আর 1.5 মানে দেড়, সো এটা কিন্তু কাছাকাছি। সো একটা সংখ্যাকে আমরা অর্ধেক প্লাস ফুল, এটা ভাঙাটা বেটার যখন আমরা কোনো ফ্রিকোয়েন্সি টেবিল সাজাবো। দ্যাটস এটাকে আমরা 1.2 না রেখে 1.5 নিলাম, কারণ এখানে যদি আমরা 1.2 করতাম তাহলে হতো 25.2, তো সেক্ষেত্রে আমাদের সংখ্যা মিলাতে সমস্যা হতো। সো দ্যাটস এটা আমাদেরকে রাউন্ড ফিগার করতে হবে। রাউন্ড ফিগার বলতে যেমন 24 থেকে 25.5 নিতে পারি অথবা 26 নিতে পারি, তাই তো? অর্থে আপু বি নাম্বারটা বুঝছেন কিনা? বি নাম্বারটা বের করার জন্য আপনাকে হাইয়েস্ট, লোয়েস্ট আর আপনি কতগুলো ক্লাস ইন্টারভ্যাল বের করছেন সেটা আপনাকে হ্যাঁ জানতে হবে। হাইয়েস্ট থেকে লোয়েস্টটাকে
ভাগ মানে মাইনাস করবেন, দেন যে আপনার সংখ্যাটা যেটা আপনি যে ক্লাস ধরেছেন যে 4 5 6 এরকমই হয় সাধারণত, সেটা দিয়ে ভাগ দেবেন। এরপর যে সংখ্যাটা আসবে, যেমন এখানে 1.2 এসেছে, যদি এরকমের আসে সেটাতে 1.2 না রেখে সেটাকে 1.5 করে দিবেন। আবার যদি এরকম হতো যে 1.80 আছে, সেক্ষেত্রে সেটাকে আমরা 2 করে নিতাম, তখন সেক্ষেত্রে 24 26 28 30 32 এরকম আসতো। সো যেহেতু 1.2 এসে, এটা পরবর্তী ধাপ হলো 1.5, সেরকমের সংখ্যাটাকে একটা লেভেলে নিয়ে যাবেন। সো বি নাম্বারটা এতটুকুই। সি নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, হোয়াট লোয়ার লিমিট উড ইউ রেকমেন্ড ফর দ্য ফার্স্ট ক্লাস। এই নাম্বারের অ্যানসারটা খুবই ছোট, মেক দ্য লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস আ মাল্টিপল অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল। এখানে বলছে সিন্স লোয়েস্ট নাম্বার ইজ 25, nearest number around 25 which is a multiple of 1.5 is 24, that means 14.5 into 16. So take 24 as the lower limit of the first class. So আমরা কেন 24 নিলাম ইকবাল ভাই? মানে আমরা সবচেয়ে ছোট মানে নিচে কত ধরতে পারি, so আমরা 24 ধরেছি, কিন্তু মানে আমার প্রশ্ন হচ্ছে কেন 24 ধরলাম? আচ্ছা, এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আমি এটা ভালো করে বুঝি না। মানে লোয়েস্ট নাম্বার যদি হয় হচ্ছে কি, আমার এখানে আছে হচ্ছে অবজারভেশন 25, আমি কিভাবে মনে রাখছিলাম, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে এক কম ধরে হচ্ছে গিয়ে ওই লোয়েস্টটা ধরা হয় আর কি ক্লাসে, আমি ওইভাবে বুঝছিলাম। কিন্তু আসলে এখানে যে আপনি যেটা দেখাইছেন ওটা আমি আসলে এখনো বুঝতেছি না। আপনি একটু এক্সপ্লেন করেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে, সবারও। সো এখানে কোশ্চেন ছিল এটাই যে আমরা লোয়ার লিমিটটা কত ধরবো, আর এখানে অ্যানসারটা ছিল এরকম যে লোয়েস্ট নাম্বার ইজ 25, যে সংখ্যাগুলো আমাদের দেয়া আছে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল 25, নিয়ারেস্ট নাম্বার अराउंड 25 which is multiple of 1.5, so 25 এই কথাটুকু একটু বুঝিয়ে দিতে পারবেন? 25 which is a multiple of 1.5. Anyone? জাকারিয়া, তুমি তো ম্যাথ ভালো পারো। জাকারিয়া চলে গেছে। পারভেজ ভাই, ভাই, এখানে হইতে পারে, আসলে আমি ক্লিয়ার না। তবে ওই যে আমরা যে বি নাম্বারে মানে বি নাম্বারে যে আমরা 1.5 যোগ করছি, এটা বাদ দিয়ে এভাবে হয়তোবা 20। সেক্ষেত্রে যদি আমরা না, এই কথাটা মানে কি সেটা বোঝায়, অর্থাৎ লোয়েস্ট নাম্বার ইজ 25, নিয়ারেস্ট নাম্বার अराउंड 25 which is a multiple of 1.5 is 24. Bracket that's a 14.5 into 16. আদি আপু বলেন কেন 24 ধরবো? জানি না ভাইয়া। কান্দা আপু, ক্যালকুলেটর নিয়ে বসে আছে কিন্তু আমি বুঝতেছি না যেটা কই থেকে আসলো আর কি। 24 কই থেকে আসলো? আপনি এটা বলেন লিখছেন তো ভাইয়া, আপনি, আপনি বলেন। এত ঘুরানোর কি আছে, আমরা তো বুঝি না, আপনি বলেন। আমি তো বুঝি না। ভাই এটা লিখছেন তো আপনি, ভাই আপনি তো বুঝবেন। আমি যদি ম্যাথ ভালো পারতাম তাহলে যারা পারে তারা যেরকম ভাব নিচ্ছে আমি তো তেমনই ভাব নিতাম। ভাই আর মরারে মাইরে কি করবেন বুঝান। ক্যালকুলেটর না,
হ্যাঁ Lowest number is 25. Nearest number around 25, which is a multiple of 1.5. আচ্ছা ইকবাল ভাই, আপনি বলছিলেন যে আমাদের যে সংখ্যাগুলো দেয়া থাকে সেখান থেকে আমরা একটা মানে এক কম ধরে তারপর ক্লাস ইন্টারভ্যাল গুলো অথবা ফ্রিকোয়েন্সি টেবিলটা সাজাই। হ্যাঁ আমি এভাবেই আসলে আমি এভাবেই ধরছিলাম, আমি দেখছি আরেকটা ম্যাথ ম্যাডাম এভাবেই করাইছে, Okay. মাল্টিপল করে কি ওই এটা আমি বুঝি না আসলে। সেক্ষেত্রে আমি ম্যাডামকে অবশ্যই জিজ্ঞেস করব পার্সোনালি, বাট আপনারা এই কথাটুকু মনে রাখবেন যে লোয়েস্ট নাম্বার is 25, এবার এটা অনুযায়ী যেভাবে দেওয়া আছে যে নিয়ারেস্ট নাম্বার around 25 which is a multiple of 1.5 is 24. আমরা বের করেছিলাম। সো আমি যতটুকু বুঝি সেক্ষেত্রে এরকমের হয় যে 25 থেকে আমি যদি 1.5 বাদ দেই তাহলে কত আসে বলেন তো? 23.5। 23.5 হ্যাঁ ওকে, বাট এটাকে রাউন্ড করলে কি 24 0.5 দিয়ে এমন? শুরু করি না, একটা পূর্ণ সংখ্যা দিয়ে শুরু করি, সো আমরা 24 ধরতে পারি। আমরা হয়তো মানে বোঝার খুব কাছাকাছি আছি, ম্যাডাম হয়তো এই কথাটাই বলবে যে 23.5 ধরা আর 24 ধরা একই কথা। ওকে, আর যেটা লোয়েস্ট সংখ্যা দেয়া থাকে তার কাছাকাছি একটা সংখ্যা ধরতে হয়। সো আমরা যে 1.5 পেয়েছিলাম, সো 20 থেকে যদি 1.5 বাদ দেই তাহলে 23.5 আসে। সো 23.5 ধরা আর 24 ধরা একই কথা, এতটুকু মনে রাখেন। আর ডি নাম্বার বলছে ফ্রিকোয়েন্সি টেবিলটা আপনি কিভাবে সাজাবেন, সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে প্রথম বক্সটাতে আইটেমস লিখবেন, দ্বিতীয় বক্সটাতে ফ্রিকোয়েন্সি লিখবেন, এবং পরের যেটা বক্স সেটাতে লিখতে হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সেখানে 24 থেকে 1.5 যোগ করে দেখেন 25। এবার 24 থেকে 25 এর মধ্যে দুইটা আছে, এখানে যদি দেখেন 25 একটা দুইটা, সেটা এভাবে সাজাবেন যে 25 আমার দুটো আছে, এবং 25.5 থেকে 27 এর মধ্যে চারটা আছে, 27 থেকে 28.5 এর মধ্যে আটটা আছে, 28.5 থেকে 30 এর মধ্যে নেই, 0 আছে, 30 থেকে 31.5 এর মধ্যে দুইটা আছে। ওকে, 30 31। সো ফ্রিকোয়েন্সিটা বুঝলেন, আর এই সবগুলো মিলে 16টাই হয়, যেটা সবাই আগেই পেয়েছেন। এখানটাতে কি করছি বলেন তো ইকবাল ভাই? যোগ করছি। এখানে 1 পয়েন্ট মানে 0.125 কিভাবে আসলো? যে 2 কে 16 দিয়ে ভাগ করে, সরি বুঝি নাই। 2 কে 16 দিয়ে মানে 2 ডিভাইডেড বাই 16। হ্যাঁ, সেক্ষেত্রে 0.125 আসে। যদি কোনো কনফিউশন থাকে ক্যালকুলেটর দেখতে পারেন। সো 4 কে যদি 16 দ্বারা ভাগ দিই তাহলে 0.25 আসে, 8 কে ভাগ দিলে 0.5 আসে, 6টাতে 0 ছিল সো 0 আসবে, আর 2 ছিল সেই আগেরটার মধ্যে আসবে। এই সবগুলো মূল্য মিলিয়ে অন হয়। এখানে অন হলো কি করে? যোগ করে, যে অ্যানসার গুলো বের হইছে এগুলো যোগ করে। গুড, আপনি তো অনেক পারেন। ই নাম্বার কোশ্চেন কি ছিল? ই নাম্বার কোশ্চেন আছে, ডি নাম্বারটা তো বুঝছেন, অর্গানাইজ দ্য ইনফরমেশন ইনটু আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমাইন দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা বলা আছে। আর এই নাম্বার বলছে কমেন্ট অন দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন,
সেখানে এই নাম্বারটাতে বলা আছে এরকম যে around 50% of the observation are concentrated in the class interval 27 থেকে 28.5 which has 18 items. অর্থাৎ এটা কি বুঝছেন কিনা যে আপনি যে কমেন্ট অন দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন, সেখানে এটা তো নরমালি বুঝতে পারি আমরা যে 27 থেকে 28.5 এর মধ্যে সবচেয়ে বেশি আছে। জাস্ট এই কথাটা এখানে বলা হলো। সো এবার একটু বলেন তো যে আসলে হালকা হালকা কেউ বুঝছেন কিনা? ভাই বুঝিনি। ভাই এই নাম্বারটা বুঝি নাই। কোনটা এই নাম্বারটা? ইকবাল ভাই এই নাম্বারটা নাকি এ টু ই? সবাই মনে ই বলতেছে এই নাম্বারটা। আচ্ছা ই বলতেছি ভাই, ই। 50% of the observation are মানে concentrated in the class। এখানে দেখেন এখানে প্রায় 50, টোটাল আছে 16টা, তো তার 50% কত হয়? 8টা। সেখানে 27 থেকে 28.5 এর মধ্যে 8টা আছে, অর্থাৎ সর্বোচ্চ যেটাতে আছে সেটাকে আমি পার্সেন্টেজ করে এভাবে জাস্ট কমেন্ট করে দিতে পারি। ইটস জাস্ট কমেন্ট যে টেবিলের মধ্যে সর্বোচ্চ কোথায় আছে। ঠিক আছে চন্দা আপু? জি ভাই। হ্যাঁ ভাইয়া বুঝছি বুঝছি। ওকে, এবার একটু বলেন তো যে এই নাম্বারটা নিয়ে আসলে কতটুকু কনফিউশন আছে 11 নম্বর কোশ্চেনটা নিয়ে এক্সারসাইজ। তাহলে আমি এতটুকু বুঝলাম যে প্রথমে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি কাউন্ট করব, সেটার মধ্যে 16টা ছিল এবং এটাকে আমি 2 এর পাওয়ার k দিয়ে দেখবো যে এখানে কততে ফেলানো যায়। সেটাকে বড় করতে হলে আমি এটার জন্য 4 হচ্ছে না, দ্যাটস আমি 5 নিলাম। বি নাম্বার কোশ্চেনে ছিল কত হোয়াট ক্লাস ইন্টারভেল উড ইউ সাজেস্ট, কোনটা আমি সাজেস্ট করব। সেক্ষেত্রে আমি এখানে h - l ডিভাইডেড k এটা দ্বারা আমি ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটাকে রাউন্ড ফিগারে নিব। সি নম্বরে ছিল লোয়ার লিমিট কত, সেক্ষেত্রে যে সংখ্যাটা আছে সেখান থেকে এটা যেটা বের হবে সেটাকে আমরা মাইনাস দেব, মাইনাস দিয়ে সেটাকে রাউন্ড ফিগারে নিব, সহজ হিসাব। ডি নম্বরে ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে আমি সাজাবো, আর এই নম্বরে কমেন্ট করব। সো এই এতটুকু বিষয় নিয়ে কারো কোনো মতামত আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা, বা এরকমের 16টা জায়গায় যদি 18টা সংখ্যা হয় বা 20টা সংখ্যা হয় সেক্ষেত্রে পারবেন কিনা? ভাইয়া সি নাম্বারটা যেন কি বলছিলেন আরেকবার একটু প্লিজ। সি নাম্বারটা জাস্ট ওই যে কিভাবে বের করলেন যেন? এই নাম্বারটা বলেছি আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি 1.25 সেটা থেকে আমরা রাউন্ড ফিগার করেছি 1.5। ধরো অন্য একটা ম্যাথ করলে সেখানে 3 আসলো বা 2 আসলো, কত আসবে না 1 2 3 বা 1.5 এরকম আসবে। সেখানে যে রেজাল্ট আসবে সেটাকে লোয়েস্ট যেটা থাকবে সেটা থেকে মাইনাস করবেন, মাইনাস করে দেখবেন যেটা সেটা একটা পূর্ণ সংখ্যা আছে কিনা। পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা, ধরেন আমরা যদি এখানে 2 পেতাম তাহলে এখানে